স্বাগত জানাচ্ছি বিরতির রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। এক মাসের ব্যবধানে আরেক দফা বাড়ল সয়াবিন তেলের দাম। ভোজ্য বোতলজাত 1 লিটার 139 টাকা, 5 লিটার 660 টাকা নির্ধারণ। দেশে করোনার সংক্রমণ বাড়ছেই। এবছর একদিনে সর্বোচ্চ 1773 নতুন রোগী শনাক্ত, আরও 26 জনের মৃত্যু। ঢাকা সুনামগঞ্জ নৌ রুটে দিনে 11 লাখ টাকা চাঁদা আদায়। সংশ্লিষ্টতার অভিযোগে 9 নৌ পুলিশ বরখাস্ত, 13 জনের বেতন স্থগিত। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। এক মাসের ব্যবধানে আবারও সরকারিভাবে বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে 1 লিটারের বোতলজাত তেলে 4 টাকা এবং 5 লিটারে 30 টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী বোতলজাত সয়াবিন 1 লিটার 139 টাকা এবং 5 লিটারের দাম 660 টাকা। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টন, যার পুরোটাই আমদানি করা হয়। গত বছরের জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়তি। বর্তমানে প্রতি টন সয়াবিন তেল আমদানিতে খরচ হয় $1275 আর পাম অয়েল $1037। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে গেল 17 ফেব্রুয়ারি দাম বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম মিল গেটে 123 টাকা, পরিবেশক পর্যায়ে 127 টাকা এবং খুচরায় 135 টাকা নির্ধারণ করা হয়। এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। প্রায় এক মাসের মাঝখানে আন্তর্জাতিক বাজারেও প্রায় $70 মতো দাম বেড়ে গেছে। গতকালকেও এটা দাম ছিল $1300 কেজি, যার ফলে এটা সেই ফর্মুলায় ফেলেই কিন্তু দামটা ফিক্স আপ করা হচ্ছে। যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। তবে সোমবার বাজার ঘুরে দাম বাড়ার তাৎক্ষণিক প্রভাব দেখা যায়নি। 1 লিটার 130 থেকে 140 টাকা। তো এখনও নতুন রেট পাই নেই, যে পুরান রেটের মালগুলি আছে ওই রেটে বেচতেছি। এখন যেটা বেচতেছি আপনার এটা নিম্ন রেট আছে হলো 655, 630, এর ভিতরে রেট আছে, ওই রেটের ভিতরে আমরা বেচতেছি। বিক্রেতারা জানান মঙ্গলবার থেকে বাড়তি দামে তেল বিক্রি শুরু করতে পারেন তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্যাবের সহ সভাপতি নাজের হোসেন। নাজের হোসেন, আপনাকে স্বাগত। এই যে তেলের দাম বাড়ানো হলো এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের দাম বেড়েছে বলে আরেক দফা বেড়ে 4 লিটার বাড়ানো হলো, 4 টাকা বাড়ানো হলো 1 লিটারের তেলের দামে। তো এই দিকটা মানে এটা কি শুধু ভোক্তাদের দিকটা দেখা হচ্ছে না, নাকি শুধু ব্যবসায়ীদের কথাটাই বিবেচনায় রাখা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যেটা দেখছি, আসলে ভোজ্য তেলের বাজার নিয়ে আমরা ভোজ্য তেলের মূল্য নিয়ে খুব সংকটে আছি। এটা বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বগতি। এই অবস্থায় আমরা যেটা জানি যে আসলে যদি ভোজ্য তেলের দাম বাড়াতে হয়, যেহেতু এটা আমদানিকৃত পণ্য, সেক্ষেত্রে ট্যারিফ কমিশনের পারমিশন লাগে, অনুমোদন লাগে। আমাদের ব্যবসায়ীরা কিন্তু সেই অনুমোদনটা আগে নেয় নাই। তার আগে এরা দাম বাড়িয়ে দিয়েছে। পরবর্তী বাণিজ্য মন্ত্রণালয়ে সভা করে তারা পরে দাম ফিক্সড করলেন। তো আর যেই বিষয়টা ওনারা বারবার বলেন যে আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে থাকে, আন্তর্জাতিক বাজারে যে পণ্যের দাম বেড়েছে সেই পণ্য কিন্তু বাংলাদেশের বাজারে এখনো আসে নাই। তো না আসার আগেই তারা কিন্তু দামটা বাড়িয়ে দিচ্ছেন, এখানেই বেরিয়ে দিচ্ছেন। তো এটাকে আমরা বলবো যে এটা অন্যায্য, ভোক্তাদের প্রতি অবিচার। আরেকটি বিষয়, আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, তারা একটা দাবি জানিয়েছিল যে যদি তেলের ভ্যাটটা কমানো হয়, যেহেতু পণ্যের দাম বেড়ে গেছে, তাহলে হয়তো দামটা ভোক্তাদের নাগালে থাকতো। এই যে তাদের এই দাবিটা, এই আসলে আমরা আমি আজকে ধরুন আমরা বিশ্ব ভোক্তা অধিকার দিবস ছিল, এখানে আমরা আমাদের কথা বলার চেষ্টা করছি যে আসলে ভোক্তারা অসহায়। কারণ হচ্ছে আপনি শুধুমাত্র ভোগ্যপণ্য আইটেম নয়, আপনি ওষুধের কথা বলেন, অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলি বলেন, ইউটিলিটি সার্ভিসের কথা বলেন, দাম বাড়ে নাই এরকম কোনো বিষয় কিন্তু পাওয়া যাবে না। আর রমজান আমাদের বাংলাদেশে প্রতি বছরে কিন্তু এই ধরনের সংকটে আমরা পড়ি। রমজান আসলে রমজানের ব্যবহার্য যে ভোগ্যপণ্যগুলি আছে এগুলোর দাম হু হু করে বেড়ে যায়। এখানে সরকার তদারকির কথা বলে, সরকার টিসিবির মাধ্যমে অনেকগুলো চেষ্টা করে, কিন্তু
মানে পরক্ষণে কিন্তু সেটার থেকে আমরা ভোক্তারা কোনো ধরনের মানে সুবিধা পাই না। এটা আশা করবো যে রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে। নাজির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা নেওয়ার বিনিময়ে ঠকছেন ভোক্তারা। এতে দিন দিন অভিযোগ জমে পাহাড় হচ্ছে ভোক্তা অধিদপ্তরে। গত 7.5 বছরে প্রায় 40,000 অভিযোগ করেছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় লোকবল পেলে ভোক্তা সুরক্ষার কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে জানালেন অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তাদের ঠকাতে নানাভাবে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। পণ্য বিক্রিতে নতুন নতুন কৌশলে প্রতারণা করছেন তারা। একদিকে বিক্রি হচ্ছে নকল ও ভেজাল পণ্য, অন্যদিকে টাকা নেওয়ার পর ভোক্তাকে পণ্য ও সেবা না দেওয়ার মতো প্রতারণাও ঘটছে। আবার ওজন ও পরিমাপেও ঠকছেন ভোক্তারা। এদিকে করোনা মহামারী শুরুর পর থেকে অনলাইনে পণ্য ও সেবা কেনা বেচা বেড়েছে। এই সুযোগে প্রতারণাও বেশি হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 8 মাসে প্রায় 7,000 অভিযোগ এসেছে। এর মধ্যে 4,000-এরও বেশি অভিযোগ অনলাইনে পণ্য কেনা বেচায়। ফেসবুক পেজে পণ্য ও সেবার ক্ষেত্রে অভিযোগ সবচেয়ে বেশি। কোনো অভিযোগকারী আমাদের এইখানে অভিযোগ করলে এবং তিনি প্রমাণ করতে সক্ষম হলে অভিযুক্ত প্রতিষ্ঠান বা অভিযোগকারীর বিরুদ্ধে যে দণ্ড আরোপ করা হয় এর 25% অর্থ প্রণোদনা হিসাবে অভিযোগকারী পেয়ে থাকেন। 2010 সালে প্রথম বাজার পর্যবেক্ষণ শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ পর্যন্ত 41,000-এরও বেশি অভিযান চালিয়েছে সংস্থাটি। প্রায় 97,000 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 68 কোটি টাকার মতো। এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এটি কিন্তু শুধুমাত্র এই অধিদপ্তর বাস্তবায়ন করে না। এইখানে এই আইনে মহাপরিচালককে ক্ষমতা দেয়া হয়েছে, আর ক্ষমতা দেয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে এই আইনের ক্ষমতাটা অর্পণ করে। তখন তারা এই আইনে বিচার করতে পারে, অভিযান পরিচালনা করতে পারে, মোবাইল কোর্ট করতে পারে। অনলাইন কেনাকাটায় গ্রাহক হয়রানি বন্ধে নীতিমালা করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজেদের অর্থায়নে উন্নয়ন কাজ এগিয়ে নিতে যাত্রা শুরু হলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল BIDF-এর। 6 মাসের আমদানি ব্যয় রেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বাকি অর্থ দিয়েই গঠন হলো এই ফান্ড। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, এখন থেকে আর বিদেশি ঋণের অপেক্ষায় থাকতে হবে না। $43 বিলিয়ন বেশি এখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এ থেকে সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য এই প্রথম গঠন করা হলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নানা পর্যালোচনার পর এই তহবিলের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিনিয়োগ করা হলে দেশের যেমন লাভ হবে, তেমনি বিদেশিদের ঋণের দিকেও আর তাকাতে হবে না, বাড়বে বাংলাদেশের মর্যাদা। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাতে দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে। ভারত, নেপাল, ভুটানকে বাংলাদেশের বন্দর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্দরগুলোর সক্ষমতাও বাড়ানো হচ্ছে। নতুন গঠিত এই উন্নয়ন তহবিল থেকে দেয়া প্রথম ঋণের টাকা দিয়ে ড্রেজিং করা হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল। এই রাবনাবাদ চ্যানেল আমরা ড্রেজিং, শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে রেখেছে সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই তার সরকারের প্রধান লক্ষ্য। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় এই চ্যালেঞ্জ আরও বাড়ল। উন্নয়নের মূল পরিকল্পনাই হচ্ছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পর্যাপ্ত অর্থ সরবরাহ করে একেবারে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার।
সচিবালয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তির পর থেকে রাজধানীর গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছেন। এর মাঝে নানা সময়ে গুঞ্জন ছিল বিদেশে চিকিৎসায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। আবেদন করেছিলেন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগের 2 শর্ত বহাল রেখে খালেদা জিয়ার সাজা আরও 6 মাস স্থগিত রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2টি শর্তে তাকে নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা নেওয়ার দিয়েছেন। তো এইখানে চিকিৎসা সেবা নিতে হলে যদি তার একটা এক্সরে করতে হয়, যদি কোনোখানে যেতে হয়, সেখানে তিনি যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিন্তু তাকে থাকতে হবে নিজ বাসায়। তিনি আরও জানান, শর্ত সাপেক্ষে এই 6 মাসে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এই মুক্তি। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তার 6 মাস আমরা পূর্বেও তাকে চিকিৎসার জন্য চিকিৎসা গ্রহণের সুবিধার্থে তার আত্মীয়, তার ভাইয়ের আবেদন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তাকে 401-এর 1 ধারায় মানে তাকে দণ্ডাদেশ 6 মাসের জন্য স্থগিত করেছিল। এ মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে আবেদন করেছিলেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 17 থেকে 26 মার্চ পর্যন্ত কোনো সভা সমাবেশ না করতে ডিএমপির আহ্বানে বিস্মিত বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জিয়াউর রহমানের খেতাব বাতিলের তৎপরতার তীব্র নিন্দা জানান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণার জন্য এ সংবাদ সম্মেলন। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কর্মসূচি বানচালের পায়তারা করছে সরকার। 17 থেকে 26 মার্চ পর্যন্ত সভা সমাবেশে ডিএমপির বিধিনিষেধের ব্যাখ্যা চেয়ে দলটির মহাসচিব প্রশ্ন রাখেন, স্বাধীনতা উদযাপনের কর্মসূচি কিভাবে রাষ্ট্রবিরোধী হয়? সরকারি প্রোগ্রামের সঙ্গে আমাদের প্রোগ্রামগুলোর কোনো বিরোধ নেই, কোনো কনফ্রন্টেশন নেই। তারা তাদের প্রোগ্রাম করবেন, আমরা আমাদের প্রোগ্রাম করব। শুধু তাই নয়, তিনি এখানে আবার বলছেন কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম। এটা কেন বলেছেন, কিভাবে বলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমরা জানতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করা কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া আর কেউ করতে পারবে না। এটা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এটা আসছে আমরা বুঝতে পারছি না। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে তা হবে স্বাধীনতার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। জামুকার কোনো এখতিয়ার নেই বিশেষ সিদ্ধান্ত নেওয়া, আর সরকার যদি কোনো সিদ্ধান্ত এই বিষয়ে নেয়, আমরা মনে করবো যে এটা চরম বিশ্বাসঘাতকতা হবে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে। বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে পূর্ব ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের মঙ্গলবার সমাবেশ স্থগিতেরও ঘোষণা আসে এ সংবাদ সম্মেলন থেকে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের লোক দেখানো চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার। কথায় কথায় তারা মানবাধিকারের কথা বলেও তারাই 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চালিয়েছিল। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এসব কথা বলেন ওবায়দুল কাদের। মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেয়া রাজনীতি যারা করে, তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। তারা আজ ন্যায় বিচারের কথা বলে। 15ই আগস্টে খুনিদের পুরস্কৃতই নয়, বিচারে পথও বন্ধ করেছিল এই বিএনপি। খুনের বিচারে ইনডিমনিটি দিয়ে 5ম সংশোধনীর মাধ্যমে পবিত্র সংবিধানকে বিএনপি কলঙ্কিত করেছিল। 14 দিনের ব্যবধানে দেশে করোনা রোগী বেড়েছে 3 গুণের বেশি, শনাক্তের হারও বেড়ে দ্বিগুণ। সংক্রমণ বাড়ার জন্য মানুষের সচেতনতার অভাবকেই দুষছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার সংক্রমণ কমাতে দেশের সকল জেলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। 10 মার্চ থেকে দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনার রোগী, শনাক্তের হার ও প্রাণহানি। সোমবার সারা দেশে মৃত্যু হয়েছে 26 জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 8571 জন।
219টি ল্যাবে 18,695 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,773 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.48%। সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের অবহেলার কারণেই বাড়ছে করোনার সংক্রমণ। সবার স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে প্রয়োজনে আবারও মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা অভিযান করা হবে। যে করোনা বেড়ে যাচ্ছে, পার্সেন্টেজ এখন 6-এর উপরে উঠে গেছে, 7-এর কাছে চলে গেছে। মৃত্যুর হারও বেড়ে গেছে। যারা মাস্ক না পরে তাদেরকে জরিমানা করবে। তারপরে মাস্ক নো সার্ভিসটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করবে এবং গেস্ট কন্ট্রোল করবে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেস্ট লিমিট করে দিবে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,59,168 জন। সুস্থ হয়েছেন আরও 1,432 জন। এ নিয়ে মোট সুস্থ 5,13,127 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের তলবে হাজির না হওয়া পিপলস লিজিং এর 122 ঋণ খেলাপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একই সাথে ঋণখেলাপি যারা আদালতে হাজির হয়নি তাদের বর্তমান ঠিকানা পিপলস লিজিংয়ে অবসায়ককে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঠিকানা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে 5 লাখ টাকা এবং তার বেশি অর্থ ঋণ নিয়ে খেলাপি হওয়া এমন 280 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এর আগে তলব করেন হাইকোর্ট। এর মধ্যে যারা হাজির হয়নি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। $3,000 কোটি টাকা আত্মসাৎ করে পিকে হালদারের বিদেশ পালানোর দায় নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দুদক এবং ইমিগ্রেশন পুলিশের প্রতিবেদনে বলা হয়, পিকে হালদার দেশ ছাড়ার 2.5 ঘন্টা পরে দুদকের চিঠি পৌঁছায়। অথচ দুদকের আইনজীবীর দাবি চিঠি পৌঁছায় 4.5 ঘন্টা আগে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হয়। পিকে হালদারের দেশত্যাগের সময় বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত 59 কর্মকর্তার তালিকা সোমবার হাইকোর্টে দাখিল করেছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালের 23 অক্টোবর বেনাপোল দিয়ে দুপুর 3:38 পালিয়ে যায় পিকে হালদার। অথচ ওই দিন বিকেল 4:30টায় দুদক পিকে সহ 24 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার চিঠি দেয় ইমিগ্রেশন পুলিশকে, যা 5:47 বেনাপোলে পৌঁছায়। কাউকে বিদেশ গমনে বাধা দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে ওভার ফোনে ওনারা ব্যবস্থা নিতে পারেন। যদি কোনো সংস্থার পক্ষ থেকে ওভার ফোনে জানানো হয় তাহলে ওনারা ব্যবস্থা নিতে পারেন। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় ওনারা কোনো ওভার ফোন পান নাই। এর বিরোধিতা করে দুদকের আইনজীবী শুনানিতে বলেন, পিকে হালদার পালিয়ে যাওয়ার 4.5 ঘন্টা আগেই তারা দেশ ত্যাগ রোধের চিঠি পাঠায়। শুনানিতে আদালত বলেন, প্রশান্ত কুমার হালদারের পালানোর পেছনে কারো না কারোর গাফিলতি অবশ্যই আছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর, নির্বাহী পরিচালক শাহ আলম ও পিকের বান্ধবী নাহিদা রুনাইকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি সে প্রশ্ন তোলেন আদালত। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আজকে যে কমপ্লায়েন্স দিলেন থ্রু ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সেখানে দেখা যাচ্ছে 15:38 উনি বেনাপোল স্থলবন্দর ত্যাগ করেছেন। দ্যাট মিনস ওনার রিটেন চিঠিটা উনি পেয়েছে সকাল 10:30 23 তারিখ এবং আমার সফট কপি পেয়েছেন 14:43। দ্যাট মিনস হলো 2:43, তারও 1 ঘন্টা পরে দিয়েছে। এখানে দুর্নীতি দমন কমিশনের কোনো ল্যাচেস আছে বলে কমিশন এটা মনে করে না। আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে 7 সপ্তাহ সময় নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মামলাটির পরবর্তী শুনানি 6 এপ্রিল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সুনামগঞ্জ নৌ রুটে বাল্ক হেডের ট্রিপ প্রতি চাঁদা 22,000 টাকা। এতে দিনে আদায় হচ্ছে 11 লক্ষ টাকা। ছোট ট্রলারে টাকার বদলে দিতে হয় ডিজেল। ঢাকা কুমিল্লা রুটে এর পরিমাণ 6.5 লিটার। এর সঙ্গে নৌপুলিশের সদস্যদের সংশ্লিষ্টতায় 13 জনের বেতন স্থগিত এবং 9 জনকে বরখাস্ত করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক থেকে পাথর নিয়ে ঢাকা আসছিলেন সোহেল হাওলাদার। তিনি জানালেন, এ রুটে মেঘনা ও বুড়িগঙ্গার অন্তত 22 পয়েন্টে চাঁদা দিতে হয় নৌপুলিশকে।
প্রতি ট্রিপে এর পরিমাণ 22,000 টাকা। যদি পুলিশ বেশি বাজে তাহলে পুলিশ বেশি দিতে হয়, আর যদি কম বাজে তাহলে কম দিতে হয়। এই অভিযোগ খতিয়ে দেখতে বালখেটে অবস্থানের পর মেঘনা সেতু পার হয়ে মিলে সত্যতা। বালখেট তাড়া করে আসে 3টি ট্রলার। চালক শাহাবুদ্দিন এক ট্রলারের টাকা দিলে চাঁদা দাবি করে অন্য দুটিও। তখন সেখানে বসেছিলেন এক নৌপুলিশ সদস্য। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে আসেনি ওই পুলিশ সদস্য। পরে চাঁদা না নিয়ে ফিরে যায় ট্রলার দুটি। এ টাকা না দিলে শুধু হয়রানি নয়, কখনো কখনো শারীরিক নির্যাতনের শিকারও হতে হয়, বলছেন বালখেটের এই চালক। 1 টাকা নৌকায় প্রতি 100 টাকা করে নেয়, যদি আমরা না দিই তাহলে মারধর করে, মামলা লেখে। আর ছোট নৌযানের গল্পটা ভিন্ন। ইট নিয়ে ঢাকা থেকে কুমিল্লা যেতে টাকা নয়, চাঁদা হিসেবে ডিজেল দিলেন আব্দুল সালাম। এই রুটে নির্বিঘ্নে চলাচলে ট্রলার প্রতি দিতে হয় অন্তত 10 লিটার ডিজেল। এর দাম 650 টাকা। নেয়ার ধরনও চমকপ্রদ। এখানেও আছে নৌপুলিশের উপস্থিতি। এ রুটের ধর্মগঞ্জ, দিঘিরচর ও মুন্সিগঞ্জের মেঘনা ব্রিজ সহ 10 জায়গায় দিতে হয় ডিজেল। মেঘনা ব্রিজ পর্যন্ত এদের খালি তেলই দেওয়া লাগে। একটু কম হলেও মনে করেন যে খারাপ ভাষায় কথা বলে, একটু দেরি হলে তারা হাত ওঠায় মারার জন্য। একটা বোর্ডে থাকতেও 4-5 জন করে পুলিশ, একটা বোর্ডে থাকে 1 জন করে পুলিশ, 4 বোর্ডে 4 জন। এবার এক চন্দনপুর পর্যন্ত। জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, এই রুটে দিনে অন্তত 500 বালুবাহী বাল্কহেড চলাচল করে। সেই হিসাবে দিনে চাঁদাবাজি হয় 11 লাখ টাকা। প্রতিদিন প্রতিটি ট্রিপে জাহাজে চাঁদা দিতে হয় লোকাল, সেটা নৌপুলিশ এবং লোকাল স্থানীয় চাঁদাবাজদেরকে। অভিযোগ স্বীকার করে নৌপুলিশের প্রধান বলছেন, এরই মধ্যে 22 সদস্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। 13 জনের বেতন স্থগিত, বাকিদের করা হয়েছে বরখাস্ত। আপনারা যে জিনিসটা বলছেন যে চাঁদাবাজি, এটা আমরাও গোপনে মনিটর করি এবং 9 জন চাকরিচ্যুত হয়েছেন এবং এইটার সাথে আরও 13 জন আপনার বিভিন্ন মেয়াদের সাজা, অর্থাৎ পরবর্তী প্রমোশন না পাওয়া বা তাকে নিম্ন ধাপে নামিয়ে দেওয়া, এই ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। নদীপথ নিরাপদে 2013 সালে গঠন করা হয় নৌপুলিশ। এখন সদস্য সংখ্যা 2000-এর বেশি। বাল্কহেড মালিকরা বলছেন, এই বাহিনীর কারণে ডাকাতি কমলেও চাঁদাবাজি বাড়ছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কুইন্সটাউনে কাল প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে সৈকতের চোটে অস্বস্তি, লম্বা সফরে ফিটনেস এবং মনোযোগ রাখায় গুরুত্ব। নেপালের প্রীতি টুর্নামেন্টের জন্য মাঠের প্রস্তুতি শুরু। নতুনদের মধ্যে সম্ভাবনা দেখছেন জেমিরে, জায়গা পাকা করতে চান জন। ডানেডিনে যাওয়ার আগে মঙ্গলবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তামিম ও শান্ত একাদশে ভাগ হয়ে প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। হাঁটুর চোটে মোসাদ্দেক খেলবেন না প্রস্তুতি ম্যাচে। ক্রিকেটারদের ফিটনেসের সন্তুষ্ট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি। কুইন্সটাউনে দলগত অনুশীলন শেষ। রোমাঞ্চকর একদিন বিশ্রামের আগে পরে 2 দিন করে অনুশীলন। সেই পালা শেষে এবার নিজেরা দুভাগ হয়ে খেলবে প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার সেই ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়া মোসাদ্দেক ছাড়া স্কোয়াডের বাকি 19 জনের সঙ্গে আছে নিউজিল্যান্ডের 5 ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ফরম্যাট মিলিয়ে মাত্র 6 ম্যাচ, 3 ওডিআই আর 3 টি20 সিরিজটা দাঁড়িয়েছে প্রায় 1.5 মাসে। লম্বা সফরে ধকল সামলানোর চ্যালেঞ্জ ক্রিকেটারদের। ফিটনেসে আরও উন্নতির আশা কন্ডিশনিং কোচের। এই দলটা অনেক পরিশ্রমী। এখানে যারা আছেন সবাই পেশাদার। আমি কয়েকজনের নাম বলতে পারি যারা খুবই পরিশ্রমী, বিশেষ করে মুশফিক, যে তরুণদের জন্য রোল মডেল। সবাই বুঝতে শুরু করেছে ফিজিক্যাল ফিটনেসে উন্নতির বিকল্প নেই। শুরুর দিনগুলো চ্যালেঞ্জিং ছিল। 14 দিনে কোয়ারেন্টিনে থেকে মানসিক শক্তি ধরে রাখা ছিল কঠিন, কিন্তু বাস্তবতার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। সেই কাজটা আরও সহজ করেছেন নিকোলাস লি। সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন উপভোগের মন্ত্র। ভ্রমণ ক্লান্তি আর বাংলাদেশের সাথে সময়ের পার্থক্যের কারণে শুরুতে অনেকের অভ্যস্ত হতে সময় লেগেছে, কিন্তু 7 দিন পর যখন ওরা রুমের বাইরে আসতে পেরেছে কিংবা যখন ট্রেনিংয়ে নামার সুযোগ মিলেছে, তখন সবকিছু স্বাভাবিক হয়েছে। ম্যাচের আগে তারা যথেষ্ট সময় পাবে নিজেদের আরও প্রস্তুত করতে। কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচ শেষে ডানেডিনে যাবে টিম বাংলাদেশ। 20 মার্চ সেখানেই শুরু হবে ওয়ানডে সিরিজ।
সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রাইস্টচার্চ হামলার 2 বছর পূর্তি আজ। নিউজিল্যান্ডের যে শহরের মসজিদে সন্ত্রাসী হামলায় মারা গিয়েছিল 50 জন, সেই শহরেই এবার কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। একই সময়ে একই দল আবারও নিউজিল্যান্ড সফরে আছে। ভয়াল সেই ঘটনা এখনও তাড়া করে ফেরে টাইগারদের, জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিউজিল্যান্ড সিরিজের জন্য তামিম মুশফিকরা এখন প্রস্তুতিতে ব্যস্ত পৃথিবীর অন্যতম সুন্দর শহর কুইন্সটাউনে। সফরের শুরুতে কোয়ারেন্টিন অধ্যায় ছিল ক্রাইস্টচার্চে। সেই ক্রাইস্টচার্চ যেখানে বিভৎস এক স্মৃতি তাড়া করে টাইগারদের। ঠিক 2 বছর আগের এক শুক্রবারে এই শহরে প্রাণ দিয়েছেন 50 জন। জুমার দিনে সেই মসজিদে তামিম মিরাজদেরও যাওয়ার কথা ছিল। কপাল গুনে বেঁচে যাওয়ার স্মৃতি এখনো তরতাজা টাইগার অধিনায়কের কাছে। 50 গজ দূরে ছিল, মৃত্যুর অনেক কাছে গিয়ে ফিরেছি, অনেক সময় লেগেছে ভুলতে। ওই একটা ঘটনা ছাড়া নিউজিল্যান্ড সফর সব সময় মজার। সেই ভয়াল শুক্রবার এখনো তাড়া করে ফেরে ক্রিকেটারদের। তাসকিন সাদমানরাও সেদিনের সাক্ষী। ক্রিকেটের জন্য নিউজিল্যান্ড অসাধারণ জায়গা, কুইন্সটাউন অসাধারণ। আমাদের প্রস্তুতি ভালো, আশা করি ভালো কিছু করতে পারবো আমরা। হয়তোবা মনে হয় এটা আজকে 2 বছর হয়ে গেছে। তো এখন তো দেখলাম যে নিউজিল্যান্ডের ওই একটা ইনসিডেন্সের পরে তারপর পর্যন্ত এখন পর্যন্ত ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার কাছে যতটুকু মনে হয়। তখন ছিলাম হয়তোবা একটু ভয় লাগছে যে কি হয়ে গেল আমাদের সামনে। নিউজিল্যান্ড সফর মানেই যেন পরাজয়ের গ্লানি আর সেই দুর্ঘটনা। তারপরও এবার সফরের শুরুতে ক্রাইস্টচার্চ যাওয়া মেনে নিয়ে সাহস দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 2 বছর আগের সেই সফরের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সব ভুলে ক্রিকেটারদের শুভকামনা জানিয়েছেন। এইভাবে আসলে বায়োবাবলের মধ্যে হয়তো টুর্নামেন্ট খেলা যায় বা সিরিজ খেলা যায়, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আমার মনে হয় যে মানসিক দিক দিয়ে প্লেয়ার অনেক আটকায় যায়, টাইট হয়ে যাবে। তো টাফ টাইম হবে, বাট আমি হোপ যে বাংলাদেশ টিম এই সিরিজে খুব ভালো ক্রিকেট খেলবে। ক্রাইস্টচার্চের স্মৃতি কষ্টের, কিন্তু সেটাই আবার নিউজিল্যান্ডের জন্য ছিল ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের শুরু। সেখানে অংশগ্রহণ আছে টাইগার ক্রিকেটারদেরও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালে 3 জাতির টুর্নামেন্টের জন্য মাঠের প্রস্তুতি শুরু করেছে জাতীয় ফুটবল দল। অধিনায়ক জামাল ভুঁইয়া ছাড়া সবাই ছিলেন প্রথম দিনের অনুশীলনে। নতুনদের মধ্যে সম্ভাবনা দেখছেন হেড কোচ জেমি ডে। ইনজুরি কাটিয়ে ফেরা মাসুক মিয়া জনি বলছেন দলে নিয়মিত হওয়াই তার টার্গেট। 3.5 মাস পর আবারও জাতীয় দলের জার্সিতে অনুশীলন। ফুটবলার কোচ সবার কাছেই উৎসবের উপলক্ষ। মাত্রাটা বেশি প্রথমবার ডাক পাওয়া 5 ফুটবলারের কাছে। 1.5 ঘন্টার অনুশীলনে হেড কোচ জেমি ডে আর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস পরখ করেছেন শিষ্যদের। মাঠের 2 পাশে ভাগ হয়ে ছোট পাসে আক্রমণে ওঠার কৌশল রপ্ত হয়েছে। ডি বক্সের বাইরে হঠাৎ পাওয়া ডেড বলে দূরপাল্লার শট নিয়ে কাজ করেছেন মালিক মোল্লা, আবদুল্লাহরা। প্রথম দিন অনুশীলন দারুণ হয়েছে। লিগে খেলার মধ্যে থাকায় সবাই যথেষ্ট ফিট। নতুনরা প্রতিভাবান, দেশের হয়ে খেলার মানসিকতা গড়ে উঠলেই দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে তারা। ইনজুরি থেকে ফেরা মাসুক মিয়া জনির কাছে প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ। পরিবর্তনের রং লেগেছে জাতীয় দলে। তরুণদের ভিড়ে নিজেকে প্রমাণ করেই ফিরতে চান চেনা ছন্দে। 19 মাস পরে আমি আবার ন্যাশনাল টিমে কামব্যাক করছি। যেহেতু অনেকদিন বাইরে ছিলাম, ন্যাশনাল টিমের বাইরে, এখন আবার নতুনভাবে জয়েন করছি। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ সব প্লেয়ারগুলা পরিচিত প্লেয়ারই, সব আমাদের লিগে যারা ভালো করছে এবং আগেও ছিল ন্যাশনাল টিমে, সবার সাথে ভালো বোঝাপড়া আছে আমার। অধিনায়ক জামাল ছাড়া ছিলেন বাকি 23 ফুটবলার, সাথে অনূর্ধ্ব 23 দলের 7 জন। আরও এক দফা গোলকিপিং কোচ লেস ক্লিভলির সার্ভিস পেতে যাচ্ছে জাতীয় দল। আমাদের যে গোলকিপার কোচ আছে লেস, ও আসবে হয়তো আমাদের সাথে সরাসরি নেপালে জয়েন করবে। তো আমরা নিজেরা যতটুকু পারি আমরা 3-4 দিন করে নিব। তো নেপালে গিয়ে আমরা কোচের সাথে ট্রেনিং করব। পায়ে চোট পেয়ে অনুশীলন শেষ করতে পারেননি উইঙ্গার সাদউদ্দিন, তবে আঘাত গুরুতর নয় জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় টানা 4র্থ জয়ের খোঁজে নামে বার্সেলোনা। হুয়েস্কার মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বার্সার। টেবিল টপার আতলেতিকো মাদ্রিদের সাথে ব্যবধান কমানোর চ্যালেঞ্জ মেসিদের সামনে। পিকে, রবের্তো, কুতিনিওর চোট ভোগাচ্ছে, তবে মাঝমাঠে শুরু থেকে ফ্রাঙ্কি ডি ইয়ং এর উপস্থিতি কাতালানদের জন্য স্বস্তির।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নামবে লিভারপুল। খেলা ওলভারহ্যাম্পটনের মাঠে। টানা ব্যর্থতায় টেবিলের 8-এ নেমে গেছে চ্যাম্পিয়নরা। 4-এ থাকা চেলসির চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে ক্লপের দল। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরমিনুকে পাচ্ছে না অলরেডস। আর এই ছিল রাত 9টার বাংলাদেশের খেলার খবরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের দিয়ে রাজধানীতে চলছে কোটি টাকার অবৈধ বাণিজ্য। গুরু মায়েরা শিষ্যদের কাছ থেকে দিনে আদায় করেন 1 থেকে 1,500 টাকা, আর তা দিতে ব্যর্থ হলে চলে নির্যাতন। গুরু মায়েদের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা সহ আছে গুরুতর নানা অপরাধের অভিযোগ। আর এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং আস্থার কারণেই করোনার মধ্যেও ঢাকায় আসছেন 5 দেশের শীর্ষ নেতারা। পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন আরও জানান, এ সফরের মধ্য দিয়ে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে 17 মার্চ থেকে ঢাকায় আসবেন প্রতিবেশী দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বুধবার আসছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে আসবেন 19 মার্চ। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী আসবেন 22 মার্চ। ভুটানের প্রধানমন্ত্রী লোটো সেরিং আসবে 24 মার্চ। আর 26 মার্চ আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদের প্রত্যেকেই দুদিনের সফরে ঢাকায় আসবেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। উদযাপনে নানা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। একই সাথে 5 দেশের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি খাতে সমঝোতা স্মারক সই হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে অত্যন্ত গভীর এবং তারা শ্রদ্ধা এবং তাদের আস্থা, সেই জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে আস্থা, সেই জন্য এই সমস্ত রাষ্ট্রের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন। এই কোভিডের সময় মনে রাখতে হবে, দিস ইজ ভেরি আনইউজুয়াল টাইম। আমন্ত্রিতদের মধ্যে ঢাকার বাইরে যাবেন শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাতক্ষীরা ও গোপালগঞ্জের মন্দির পরিদর্শন ঘিরে এরই মধ্যে পশ্চিমবঙ্গের গণমাধ্যমে আলোচনা হচ্ছে। এই বিষয়ে বাংলাদেশের মনোভাব জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। এইটা ধর্মীয় একটি এলাকায় তিনি এই কাজগুলো করবেন। সুতরাং পশ্চিমবঙ্গে কে কি বলল, উনি ভারতীয় সরকার ইচ্ছা প্রকাশ করেছেন যে এই তীর্থস্থান, এটা পুরো তীর্থস্থান, একটা সম্প্রদায়ের যিনি প্রবর্তক ছিলেন তারই এখানে জন্মস্থান, সেখানে তিনি সম্মান প্রদর্শন করেন। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, প্রতিবেশী দেশের মধ্যে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে শুধু আফগানিস্তান আসতে পারছে না, আর মিয়ানমারে চলমান অস্থিরতার কারণে আমন্ত্রণ জানানো হয়নি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনার্স মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, তবে এসএসসি এইচএসসির ফলের কারণে অনেকেই হতে পারছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিষয়টি বিবেচনায় এই দুই পরীক্ষার জিপিএ 4.25 থেকে কমিয়ে 3.5 করতে চায় মঞ্জুরি কমিশন। পাশাপাশি করবে পিএইচডি ডিগ্রিধারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষক হারুনুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে 2013 সালে অনার্স ও 2014 সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে মাস্টার্স পাশ করেন। পেয়েছেন ডিনস অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, তবে 2005 সালের এসএসসি পরীক্ষায় 4.25 পয়েন্ট না থাকায় তা সম্ভব হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 4 বছর 18 থেকে 19 ঘন্টা বই পড়ে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই। মাস্টার্সও আমি 18-19 ঘন্টা বই পড়ে ফার্স্ট হই, এবং ভাবিনি যে ওই এসএসসি রেজাল্টের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে যায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের কারণে। সেই সঙ্গে প্রায় শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়েও ওঠে প্রশ্ন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে হবে।
এক দশক আগেও বিশেষ করে মানবিক বিভাগে 4.25 পাওয়া ছিল দুরূহ। সে কারণেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। সেখানে এসএসসি ও এইচএসসির ফল রাখা হবে 3.5, পাশাপাশি করা হবে পিএইচডি ডিগ্রিধারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ। আমি যেটা বলতে চাই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমাদের আমূল পরিবর্তন আনতে হবে। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ইউজিসি আনুষ্ঠানিকভাবে তাদের জানালে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা যে নিয়মটি অনুসরণ করি সেই নিয়ম অনুযায়ী আমরা এখন শিক্ষক নিয়োগের পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে সেটা প্রতিপালন করি, সেটা অনুসরণ করি। প্রস্তাবনাটা আমাদের হাতে আসলে এই বিষয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমফিল পিএইচডির জন্য ছুটি 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করার সুপারিশও করছে ইউজিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশা নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেই রাজধানীতে। এক্ষেত্রে কার্যক্রম ভিন্ন 2 সিটি কর্পোরেশনের। উত্তর ঢাকায় ঘটা করে ক্র্যাশ কর্মসূচি চালানো হলেও দক্ষিণ সিটি কর্পোরেশন চলছে নিজস্ব গতিতে। তবে 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে সমন্বয় না থাকলে অবস্থা পরিবর্তনের আশা দেখছেন না বিশেষজ্ঞরা। মশার উপদ্রবে যখন অতিষ্ঠ নগরবাসী, তখন বেশ ঘটা করেই ক্র্যাশ কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিদিনই উত্তর ঢাকার বিভিন্ন জায়গায় চোখে পড়ছে ফগার মেশিনের ধোঁয়ায় মশা নিধনের চেষ্টা। তবে এত কিছুর পরও অবস্থা বদলায়নি খুব একটা। উত্তরে যখন ঘটা করে অভিযান চলছে, তখন দক্ষিণ ঢাকায় তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। মশার বিচরণের যেহেতু কোনো গণ্ডি নেই, 2 সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ না করলে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কিনা এমন প্রশ্ন ছিল ডিএনসিসির মেয়রের কাছে। আমার এই স্টাডি যেটা আছে এটি আমি মনে করেছিলাম একটা ক্র্যাশ প্রোগ্রাম দরকার। এই সময় যেহেতু মশা যেহেতু বেড়ে গেছে, এই জন্য কিন্তু ক্র্যাশ প্রোগ্রাম শুরু করলাম। হয়তো দক্ষিণ কোনো কিছু করছে, হয়তো ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে না, হয়তো রেগুলারের মধ্যে করছে, এটা ওনাদের ব্যাপার। যদিও মশা দ্রুতই কমেছে, বুধবার এমন দাবি করেন দক্ষিণ ঢাকার মেয়র। মশক আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দিনে দিনে ইনশাল্লাহ আরও ভালোর পথে যাবে। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইনশাল্লাহ নিয়ে আসতে পারব। কিন্তু মশার উপদ্রব নিয়ে কমেনি অভিযোগ দক্ষিণ ঢাকার নাগরিকদের। সন্ধ্যার পরে তো মনে হয় মুসুর টানানোর ব্যবস্থা হয়ে যায়। ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না মশার কামড়ের জন্য। আর এমন মশা যে কামড়ের সাথে সাথে ফুলে যায়। ভাত খাইতে বলে ভাতের ভিতরেও মশা যায়, মুখের ভিতরে এই জঙ্গল মঙ্গল লাড়া দিলে মশা একসের ওরে। শেষ মনে করেন 3-4 মাস আগে দিয়েছিল একবার, তা মনে করেন কিরাসিনের মতন ধোমার গন্ধ হয়, ওটা ওষুধ না। মশা নিধনের সুফল পেতে 2 সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা। যে মশাগুলো তাদের একটা রেঞ্জ আছে যে তারা কতদূর উঠতে পারে, কতদূর উড়ে যেতে পারে, এবং আপনার যখনই একটা এলাকায় ব্যবস্থা হবে আর একটা এলাকায় হবে না, তখন এই মশাগুলো তাদের সার্ভাইভালের জন্য ওই এলাকায় চলে যাবে। প্রয়োজনে কীটতত্ত্ববিদদের মশা নিধন অভিযান সরাসরি তদারকির ব্যবস্থা করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাশয় পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে সহায়তা না করায় রেলওয়ে, সিভিল এভিয়েশন এবং আশিয়ান সিটির বিরুদ্ধে মামলা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যে প্রতিষ্ঠানেই মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশের ডোবা ও আশেপাশের এলাকা পরিষ্কার হয়নি দীর্ঘদিন। এলাকাটি যেন রীতিমতো মশার চাষক্ষেত্র। সোমবার সকালে মশক নিধন কার্যক্রম দেখতে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। একই অবস্থা আশকোনা হজ ক্যাম্পের পেছনে সিভিল এভিয়েশনের জলাশয়টি। ওই জলাশয়ও অপরিষ্কার, যে কারণে বাড়ছে মশার উপদ্রব। সোমবার ডিএনসিসির মশক নিধন কার্যক্রম চলে দক্ষিণ খান ও উত্তর খান এলাকায়, যেখানে অনেক নিচু জমি রয়েছে আশিয়ান সিটির। জলাশয় পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে সহায়তা না করায় রেলওয়ে, সিভিল এভিয়েশন এবং আশিয়ান সিটির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম। আমাদের সিভিল এভিয়েশন, আমাদের রেলওয়ে এবং আশিয়ান সিটির নামে আমি বলেছি অলরেডি মামলা রুজু করতে বলেছি, কারণ মামলা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখানে মামলা হবে, এরপরে কোর্ট সাব্যস্ত করবে। নগরবাসীকে স্বস্তি দিতে মশা নিধনে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে মেয়র বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া এ কার্যক্রম সফল হবে না। মশা নিধন কার্যক্রমে তদারকি জোরদার করা হচ্ছে বলেও জানান। এই এলাকার মশার থেকে বাঁচার কোনো উপায় নাই যতক্ষণ পর্যন্ত সিভিল এভিয়েশন তাদের নিজস্ব জায়গায় বাউন্ডারি ওয়াল দেওয়া জায়গা তারা পরিষ্কার না করবে।
এখানে কোটি কোটি লার্ভার জন্ম হচ্ছে এবং তার পাশেই কিন্তু অনেক রেসিডেন্সিয়াল এলাকা, সবাই এখানে থাকছে এবং সবারই কমপ্লেন যে মশা। কিউলেক্স মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম শেষ হলে এডিস মশা নিধনে ডিএনসিসি মাঠে নামবে বলে জানান মেয়র। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপমহাদেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মাছের অভয়াশ্রম রক্ষা, দূষণ রোধ, বালি উত্তোলন সহ বন্দরসহ চোরা শিকারীদের অপতৎপরতা রোধে এই উদ্যোগ বলে জানিয়েছেন নৌ পুলিশ। হালদায় মাছের প্রজনন শুরু হয় মার্চ থেকে। এ সময় নদীর নাজিরহাট থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত অংশে বাড়ে মা মাছের আনাগোনা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাছ ধরতে নানা অপতৎপরতা চালায় চোরা শিকারীরা। এর বাইরে নিষিদ্ধ ইঞ্জিন চালিত নৌকা চলাচলের কারণেও প্রজনন ব্যাহত হয়। 8টি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে আনা হয়েছে হালদার প্রায় 10 কিলোমিটার এলাকা। সন্দেহভাজন কিছু দেখা মাত্রই অভিযান চালাবে নৌ পুলিশ। সিসি ক্যামেরা বসানোর মূল উদ্দেশ্য হলো হালদা নদীতে যাতে কেউ অবৈধভাবে ইঞ্জিন চালিত ট্রলার চালাইয়া বালু উত্তোলন করতে না পারে এবং কোনো মাছ শিকার না করতে পারে। প্রজনন ক্ষেত্রের পুরো 40 কিলোমিটার এলাকাতেই নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে হালদাপাড়ের মানুষ। একটা পয়েন্টের জন্য না, হালদাতে বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন কুম আছে। প্রত্যেকটা কুমকে যদি সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয় তাহলে আরও সিকিউরিটিটা বেশি হবে বলে মনে করি। ডিম ধরার সংখ্যাও বাড়বে, অর্থাৎ এই মাছ ধরাও কম পড়বে। সিসিটিভি সংযোজনের মাধ্যমে কোনো নদীর পরিবেশ রক্ষায় এই উদ্যোগ মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কমিউনিটি বেস ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি, এর সাথে যদি প্রযুক্তির ব্যবহার করা অর্থাৎ সিসিটিভি ক্যামেরা দিয়ে যদি কালুরঘাট থেকে অর্থাৎ যেখানে কর্ণফুলী নদীর সাথে হালদা মিশেছে সেখান থেকে একদম সত্তরঘাট পর্যন্ত যদি মনিটরিংয়ের আওতায় আনা হয়, আমি মনে হয় সবচেয়ে বেশি কার্যকর হবে। বৃহস্পতিবার উদ্বোধনের পর সিসিটিভি কার্যক্রম পর্যবেক্ষণ করে 7000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীতে তৃতীয় লিঙ্গের মানুষদের দিয়ে চলছে কোটি টাকার বাণিজ্য। গুরু মায়েরা তাদের কাছ থেকে দিনে নেন 1 থেকে 1,500 টাকা করে, আর তা দিতে না পারলে চালানো হয় নির্মম নির্যাতন। 2 ভাগে বিভক্ত গুরু মায়েদের 2 গ্রুপের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা সহ রয়েছে নানান অভিযোগ। সড়কের ট্রাফিক সিগন্যাল বা দোকানপাটে তৃতীয় লিঙ্গের মানুষের এই কাজকর্ম নগরবাসীর চেনা। সকাল বিকাল 2 পালায় কাজে নামেন তারা। গুরুমাকে দিতে হয় 1 থেকে 1,500 টাকা, না পারলে নির্মম নির্যাতন। এই দৃশ্য এক গুরুমায়ের অন্দরমহলে। সেখানেই মিলেছে এ অভিযোগের সত্যতা। ঢাকায় এমন গুরুমায়ের সংখ্যা 40, বিভক্ত শ্যামবাজার ও ঘুঙুর নামে 2 গ্রুপে। জোর জুলুম করে নিতে হয়। 1000 টাকা দিতে হবে, 2 প্যাকেট সিগারেট দিতে হবে। 2 প্যাকেট সিগারেটের দাম কত? 500 টাকা। আর 1000 টাকা দিতে হবে, গেল 1500 টাকা। কামাই করে থাকে কয় টাকা? যদি হ্যারে সব দেয়। বাসে কালেকশন করা আবদুল্লাপুর থেকে আজমপুর, একটা হিজড়া মেয়ের কাছ থেকে 1530 টাকা নেয়। একদিন না আসলে পরের দিন ডাবল হিস্সা দিতে হয়। 2 গ্রুপের প্রথমটির নেতৃত্বে বকুল হাজি, দ্বিতীয়টির দীপালি। বকুলের সহযোগী পিঙ্কি, স্বপ্না, আনুরি, কোচিসহ বেশ কয়েকজন। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা সহ আছে নানা অভিযোগ। আর দীপালির অনুসারীদের বিরুদ্ধে হত্যা মামলা না থাকলেও রয়েছে অনেক অভিযোগ। নির্মম ভাবে মারছে, যেভাবে এভাবে মানুষকে মারে না। পরে শাইনকে কে জামিনে দিল? স্বপ্না হিজড়া, কোচি হিজড়া, ওরফে রাকিবও আছে, রাখি। এবং কোচি যে আছে আপনার ভার্সিটি 10 নম্বর সেক্টরের পাশে বেরিবান, এই ফুরকান, এই স্বপ্না, এদেরকে দিয়ে ইয়াবা এবং আপনার যে ফেন্সিডির এগুলো ওদেরকে দিয়ে বিক্রি করায়। লিঙ্গ গোপন করে নৈরাজ্যে জড়িত আশুলিয়ার আব্দুল। স্থানীয়রা বলছেন তার মাসে আয় প্রায় 10 লাখ টাকা। হিজড়াদের ব্যাচ ধরে চলাফেরা করে, হিজড়াদের গুরু সেই হিসাবে এই এলাকায় বসবাস করতো। এখন এই এলাকা ছেড়ে গেছে, আজকে অনেক দিন হয়ে গেছে। সে তার 2টা বাচ্চা ছিল, জানি 2টা মেয়ে। আমার এক আত্মীয়ের সাথে আর কি বিয়ে হয়েছে আর মেয়ের। আইনশৃঙ্খলা বাহিনী এদের প্রতি কিছুটা নমনীয় বলে পরিস্থিতি জটিল হচ্ছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। তবে ডিএমপির বক্তব্য ভিন্ন। অবশ্যই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে এবং ক্ষেত্র বিশেষে যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই কঠোর হবে। সেই রকম মেসেজই আমরা সবসময় দিয়ে থাকি এবং সেটা আমরা অব্যাহতভাবে দিয়ে থাকব। শৃঙ্খলা বজায় রাখতে এদের বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।